হ্যালো স্টুডেন্টস, আমাদের ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট, তাই তো? আমাদের ফার্স্ট চ্যাপ্টার আমরা ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমাল ফুড, প্ল্যান্ট ফুড আমরা দেখেছিলাম। ফুড সম্পর্কে জেনেছিলাম যে ফুড কী। আমি যদি একটু রিকল করি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফুড, আমরা কী বলবো? দ্য এডিবল সাবস্টেন্সেস হুইচ উই ইট টু অবটেন এনার্জি ফর গ্রোথ, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য বডি অ্যান্ড টু ফাইট এগেনস্ট ডিফারেন্ট টাইপ অফ ডিজিজেস ইজ কল্ড ফুড, তাই তো? এই যে প্রত্যেকটা ওয়ার্ড বললাম, প্রত্যেকটা নিউট্রিটিভ সাবস্টেন্সের আলাদা আলাদা এবিলিটি আছে। কোনো ফুড নিউট্রিটিভ সাবস্টেন্স আমাদের এনার্জি দিচ্ছে, কিছু কিছু ফুড নিউট্রিটিভ সাবস্টেন্স আমাদের বডির গ্রোথ বা রিপেয়ারে কাজে লাগছে, কিছু কিছু ফুড নিউট্রিটিভ সাবস্টেন্স আমাদের বডির যে আর্মি ফোর্স বা ইমিউনিটিক সেলকে বাড়াচ্ছে যাতে আমরা ডিজিজের এগেনস্টে ফাইট করতে পারি। কিছু কিছু ফুড আমাদের যে ইন্টেস্টিনাল ওয়ালের মধ্যে এত একটা স্লিপারি প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে যাতে আমাদের আনডাইজেস্টেড মানে ফুডটা ফিকাল ম্যাটার দিয়ে খুব ইজি ওয়েতে বের হয়ে যায়। আর আবার কিছু ফুড নিউট্রিয়েন্ট সাবস্টেন্স আমাদের বডির টেম্পারেচার সব কিছু মেনটেনেন্স করছে। প্রত্যেকটা ফুডের আলাদা আলাদা এবিলিটি আছে আমাদের বডিকে রক্ষা করার। ঠিক আছে, এই ফুড নিউট্রিয়েন্ট সাবস্টেন্সকে কিন্তু আমরা এই চ্যাপ্টারে কিন্তু পড়বো ওয়ান বাই ওয়ান। কিন্তু তোকে যদি আমি একটা কোশ্চেন করি তোদেরকে, ওয়াই ডু ই ইট, আমরা কেন খাই? আমাদের খিদে পাই সেই জন্য খাই? তোর কি মনে হয় তোদের? না, আমাদের আমাদের খিদে পায়। কেন খিদে পায়? কারণ আমাদের বডির যখন এনার্জি যে রিসোর্সমেন্টস আছে ওটা যখন কমে যাবে, আমাদের বডি যাই হোক সেটা হলো ফুয়েল হিসেবে কাজ করে, এনার্জি লাগে। যখনই আমাদের এনার্জি কম হয়ে যায় আমাদের বডির মধ্যে, তখনই আমাদের খিদে পায়। তখন আমরা মা মা বা বাবাকে বলি আই এম হাংরি, বা আমাদের খিদে পেয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ান থিং দ্যাট ইজ ভেরি নেসেসারি? ফুড, FOOD, ফুড। উই গেট এনার্জি ফ্রম ফুড, উই গেট হাংরি বিকজ উই নিড এনার্জি। ঠিক আছে, এই জন্য আমাদের খিদে পায়, কারণ আমাদের ফুড যে সাপ্লিমেন্টটা আস্তে আস্তে কমতে শুরু করে আমাদের বডির মধ্যে। আজকে যা ফুড খেয়েছি সেই নিউট্রিটিভ সাবস্টেন্স এনার্জিটা আমাদের ফুয়েল হিসেবে আমাদের বডির মধ্যে আসছে। তারপর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করবো সারাদিনে, আস্তে আস্তে আমাদের এনার্জির কমে যাবে, তখন আবার আমরা খাবো। এই জন্য আমাদের প্রত্যেক দিন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইমের পর কিন্তু কিছু খেতে হয়। কেন? কারণ আমাদের এনার্জি দরকার পড়ে, তাই তো? এবার আমি ওয়ান বাই ওয়ান যে কম্পোনেন্টস অফ ফুড আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার অ্যান্ড রাফেজ, এই ওয়ান বাই ওয়ান এই কম্পোনেন্টস অফ ফুডকে কিন্তু ডিসকাস করব। ফার্স্টে আমি আগে আসি হলো কার্বোহাইড্রেটস, ওয়ান অফ দ্য মেন কম্পোনেন্টস অফ ফুড। কি কার্বোহাইড্রেটস? কি এনার্জি গিভিং ফুড। ইট ক্যান বি কল্ড অ্যাজ সুগার অর স্টার্চ। সুগারও বলতে পারি আমরা কার্বোহাইড্রেটকে, আবার স্টার্চও বলতে পারি। ঠিক আছে, এটা এটা এক 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 ধরনের এক এক নাম। শ্রীকৃষ্ণের যেরকম অনেকগুলো নাম ছিল সেরকম কার্বোহাইড্রেট অনেকগুলো নাম। সুগার বা গ্লুকোজ বা স্টার্চ হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, গ্লুকোজ বা সুগার হলো সিম্পল কার্বোহাইড্রেট। কি আমরা এর আগের দিনে দেখেছিলি প্রডিউসার যখন নিজের বডির মধ্যে খাবার তৈরি করে, ফুড তৈরি করে ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে, তখন গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ একটা সিম্পল কার্বোহাইড্রেট, সেই গ্লুকোজটা পরবর্তীকালে প্ল্যান্টের বডিতে স্টার্চ হিসেবে স্টোর হয়, সেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটা এক এক ধরনের নাম কার্বোহাইড্রেটের। তো আমরা যখন কোনো খাবারকে এক্সপেরিমেন্ট করি, টেস্ট করি, তখন আমরা কিন্তু বেসিক্যালি স্টার্চ হিসেবে টেস্ট করি যে বডি খাবারের মধ্যে স্টার্চ আছে কিনা। তাহলেই তার ভাবতে হবে আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে। ঠিক আছে, এবার কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট এক ধরনের এনার্জি গিভিং ফুড, কারণ দিস কার্বোহাইড্রেটস প্রোভাইড এনার্জি টু আওয়ার বডি। বোঝা গেল? উই উই ইট ভেরি লিটল অফ গ্লুকোজ অর সুগার এভরিডে, আমরা জানি সেটা। এবার আমরা 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 কেন খাবো কার্বোহাইড্রেট? কারণ কার্বোহাইড্রেট আমাদের বডির মধ্যে ক্যালোরি দিচ্ছে। এবার ক্যালোরি কি কোশ্চেন আসতেই পারে। ক্যালোরি মানে এক ধরনের ফুয়েল বা এনার্জির ইউনিট বলা হয় আমাদের বডির। ক্যালোরি অনেক সময় ছোট সংক্ষেপে ক্যালোরি CAL দিয়ে ডিনোট করি, আর বড়োর ক্ষেত্রে CAL, কিলো ক্যালোরি। আমি যদি চিপসের প্যাকেট দেখি, বা তোরা যে চকলেট খাস, ডেরি মিল্ক তোরা খুব পছন্দ করিস, ডেরি মিল্কের যে চকলেটটার পিছন দিকে খুলে দেখিস তো যে এরকম কি প্রত্যেকটা ফুড কম্পোনেন্ট আলাদা আলাদা কিলো ক্যালোরি থাকে। একটা চকলেট তোরা যে ডেরি মিল্ক খাস, ডেরি মিল্কের মধ্যে সোডিয়ামের কম্পোনেন্ট সব থেকে বেশি থাকে, প্রচুর থাকে সোডিয়ামের ক্যালোরি। আর তারপরে কার্বোহাইড্রেটের পরিমাণ সব থেকে বেশি থাকে, সেকেন্ডে থাকে কার্বোহাইড্রেটের পরিমাণ। এটা হলো ক্যালোরি, মানে এগুলো ইউনিট বলা হয় এনার্জি, যেটা আমাদের বডির মধ্যে এনার্জি দিচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট হলো সব থেকে সিম্পলিয়েস্ট সুগার, যেটা আমাদের বডির সবার আগে নিড। আমাদের বডি যখন ব্রেকডাউন হয়, এনার্জি লাগে, তখন সবার আগে কার্বোহাইড্রেটকে খোঁজে, যে কার্বোহাইড্রেট কোথায় আছে, কার্বোহাইড্রেটকে ভাঙো, এনার্জি প্রডিউস করো। ঠিক আছে, তাহলে এদের থেকে আমরা প্রচুর ক্যালোরি পাই। তাহলে দে প্রোভাইড এনার্জি ইন দ্য ফর্ম অফ ক্যালোরি অ্যান্ড দ্যাট বডি নিডস টু বি এবল টু ওয়ার্ক অ্যান্ড সাপোর্ট আদার্স ফাংশন। কারণ বডি এর মেন সোর্স কি? ফুয়েল।
একটা রোবট কী করে চলবে, ব্যাটারি না ছাড়া চলবে? সেরকম ব্যাটারি হিসেবে কাজ করে হলো আমাদের খাবার, বেসিক্যালি কার্বোহাইড্রেট আমাদের বডির মধ্যে। কার্বোহাইড্রেট প্ল্যান্ট প্রোডাক্ট হতে পারে, বেশিরভাগই কার্বোহাইড্রেট প্ল্যান্ট প্রোডাক্ট হয়, যেরকম হুইট, রাইস, সুইট পটেটো, এদের মধ্যে আমরা স্টার্চ পাই, মানে ইন দ্য ফর্ম অফ কার্বোহাইড্রেট পাই। ঠিক আছে, সিরিয়ালস বলতে পারিস, মেস বলতে পারিস, সুইট পটেটো বলতে পারিস, সুগার বলতে পারিস, তারপরে আমরা যে গুড় খাই গুড় বলতে পারিস, হানি বলতে পারিস, ফ্রুটসের মধ্যে ম্যাঙ্গো, ব্যানানা, মেলন, পাপায়া এগুলো বলতে পারি আমরা। তাহলে এগুলোর মধ্যে কার্বোহাইড্রেটস আছে। এই কার্বোহাইড্রেটস আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এনার্জি গিভিং ফুড। আমাদের বডি সব থেকে বেশি পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেটকে খেতে হয়। আমাদের বডি একটা টিপিক্যাল ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ মোটামুটি 50-60% কিন্তু কনজিউম করতে হয় একটা টিপিক্যাল ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে। এটা সবার ক্ষেত্রে সমান না, আমি টিপিক্যাল বলছি। কিছু এটা অ্যাভারেজ 50-60% কার্বোহাইড্রেটকে ইনটেক করতে হয় আমাদের বডির মধ্যে। ঠিক আছে, তাহলে কার্বোহাইড্রেট ইজ ওয়ান অফ দ্য বেসিক এনার্জি গিভিং ফুড, যেটা আমাদের বডির নিড। আমাদের বডির কার্বোহাইড্রেট না ছাড়া কিন্তু আমাদের বডি কিন্তু কাজ করবে না। বোঝা গেল? তাহলে কার্বোহাইড্রেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জন্য কার্বোহাইড্রেট সব থেকে বেশি কনজিউম করতে হয় আমাদের বডির মধ্যে। এবার তোদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি আমি, সেটা হলো, মনে কর আমাদের অনেক সময় আমাদের বাবা মা আমাদের আশেপাশে অনেক লোক বলে যে কার্বোহাইড্রেট বেশি কনজিউম করতে হয় না, কিন্তু এটা একটু ভুল। কেন? কারণ কার্বোহাইড্রেটের দু ধরনের কার্বোহাইড্রেট আছে, একটা হলো স্লো কার্বস, একটা হলো হাই কার্বস। ঠিক আছে, স্লো কার্বস কারা? যেগুলো খুব ভালো কার্বস, এরা আমাদের বডির যে গ্লুকোজ লেভেল আছে রক্তের মধ্যে, ব্লাডের মধ্যে, সেই গ্লুকোজ লেভেলটাকে কিন্তু পোক করে না, ট্রিগার করে না। এই জন্য গ্লুকোজের যে পরিমাণটা সেটা ঠিকঠাক থাকে, এই জন্য আমাদের বডির কোনো মানে ডায়াবেটিস বা কোনো ধরনের সিমটমস হবে না। স্লো কার্বসের মধ্যে কারা কারা পড়ছে? বিভিন্ন ধরনের সিড বা ব্রোকলিন, তোরা নাম শুনেছিস, তুই ব্রোকলি যত ইনটেক করতে পারিস তোর বডির কিচ্ছু হবে না। স্লো কার্বসের মধ্যে আমি পটেটো খেতে পারি, কিন্তু অল্প পরিমাণ, অল্প পরিমাণ স্লো কার্বস। কেন? কারণ স্লো কার্বস যেরকম ব্রোকলি বা কিছু গ্রিন ভেজিটেবলস আছে, এরা কি করে, এদের বডির মধ্যে ফাইটোকেমিক্যালস নামক এক ধরনের কেমিক্যাল থাকে, যে কেমিক্যালস আমাদের বডির প্রচুর লাগে, দরকার পড়ে আমাদের বডির মধ্যে, খুব নিড আমাদের বডির। এই জন্য স্লো কার্বস আমরা প্রচুর পরিমাণে খেতে পারি। হাই কার্বস আমরা কিন্তু খাবো না, খুব কম পরিমাণে খাবো। হাই কার্বসের মধ্যে কারা কারা পড়ে? তোর খুব ফেভারিট তোদের পিৎজা, বার্গার, চিপস, কিছু চকলেট, তারপরে প্রচুর পরিমাণে পটেটো, এগুলো হাই কার্বসের মধ্যে পড়ে। এগুলো আমাদেরকে কিন্তু আমাদের খুব ভেবেচিন্তে ইনটেক করতে হবে। এগুলো ভালো না, কিন্তু স্লো কার্বস তুই যত ইচ্ছা কথা কোনো সমস্যা নেই, কারণ স্লো কার্বসের মধ্যে ফাইটোকেমিক্যাল নামক এক ধরনের কেমিক্যাল থাকে, যেই কেমিক্যাল আমাদের বডির গ্লুকোজ লেভেলকে ঠিক রাখে, গ্লুকোজ লেভেলকে পোক করে না। গ্লুকোজ লেভেলকে পোক না করলে আমাদের বডির যে ইনসুলিনের মাত্রা, ইনসুলিনের যে লেভেল, ইনসুলিন লেভেল ঠিকঠাক থাকবে, তাহলে আমাদের বডির যে ডায়াবেটিস যে হয় বা বিভিন্ন ধরনের ডিজিজ হয়, এগুলো কিন্তু হবে না। স্লো কার্বস তুই যত ইচ্ছা খেতে পারিস, স্লো কার্বস আমাদের বডির পক্ষে খারাপ না, আমাদের বডির পক্ষে হাই কার্বস খারাপ। বোঝা গেল? এটা হলো কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট বোঝা গেল, কার্বোহাইড্রেট এনার্জি গিভিং ফুড, ক্যালোরি প্রোভাইড করে প্রচুর পরিমাণে। সবার আগে কিন্তু কার্বোহাইড্রেট আমাদের বডির দরকার, সব থেকে বেশি কিন্তু কার্বোহাইড্রেট দরকার। কার্বোহাইড্রেট না ছাড়া আমাদের বডি কিন্তু কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখিস। এবার আমাদের কার্বোহাইড্রেটকে টেক্সট আমরা করবো কি? মনে করো তোকে একটা আননোন খাবার দেওয়া হলো, এই আননোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে কিনা আমি কি করে প্রমাণ করব? মনে কর যে একটা স্মল অ্যামাউন্ট অফ ফুড ইনগ্রেডিয়েন্টস নিলাম, ফুড ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে যদি আমি 2-3 ড্রপস আয়োডিন সলিউশন দিই, আয়োডিন সলিউশন মানে এক ধরনের রিএজেন্ট, যেটা দিয়ে আমরা কার্বোহাইড্রেট টেস্ট করি, মানে বেসিক্যালি স্টার্চ আছে কিনা টেস্ট করি। বুঝে গেল? তাহলে আয়োডিন সলিউশন দিলে কি হবে? কিছুক্ষণ পর দেখবো কি, অবজার্ভ করবো কি, অবজার্ভ ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন দ্য কালার অফ দ্য ফুড ম্যাটেরিয়াল। আমাকে যে খাবারটা দেওয়া হলো, মানে আননোন একটা ফুড ম্যাটেরিয়াল, সেটা যদি ব্লু ব্ল্যাক, মাথায় রাখিস কিন্তু কথাটা, ব্লু ব্ল্যাক যদি কালার প্রোভাইড করে ওই নাম্বার যে আননোন যে খাবারটা, আননোন ফুড ম্যাটেরিয়ালটা, তাহলে আমাকে ভাবতে হবে যে খাবারের মধ্যে স্টার্চ আছে, মানে কার্বোহাইড্রেট আছে। এইভাবে কিন্তু আমি কার্বোহাইড্রেটকে টেস্ট করে থাকি। বোঝা গেল? তাহলে আমি কার্বোহাইড্রেটকে টেস্ট কীভাবে করব? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। 2-3 ড্রপস আয়োডিন সলিউশন দিলে আমি কার্বোহাইড্রেটকে প্রমাণ করতে পারবো যে কার্বোহাইড্রেট কোনো খাবারের মধ্যে আছে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি কিসের উপর? প্রোটিন।
প্রোটিনের উপর। প্রোটিন কি খুব ইম্পর্টেন্ট আরেকটা খাবার আমাদের, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস। এদের আমরা কি বলি? এদের আমরা বডি বিল্ডিং ফুড বলি। বডি বিল্ডিং ফুড মানে কি? দেয়ার আর দ্য এসেনশিয়াল ফর গ্রোথ অফ দ্য রিপেয়ার অফ দ্য বডি টিস্যু। মনে কর আজকে আমি খেলতে গেলাম, আমি খেলতে খেলতে হঠাৎ করে আমার আমার কেটে গেল। কেটে যাওয়া মানে কি? আমার 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 বডির থেকে ব্লাড বের হবে। এবার কিছুদিন পর আমার আস্তে আস্তে বডি কি ব্লাড বের হতে থাকবে না রিপেয়ারিং হবে? আমাদের বডি সেল বা আমাদের বডির টিস্যু যে রিপেয়ারিং হবে, এই যে রিপেয়ারিং করবে কে? প্রোটিন করবে। কারণ আমাদের প্রোটিন কি করে? প্রোটিন হিল করাতে সাহায্য করে, হিলিং রিপেয়ারিং করাতে সাহায্য করে। যত আমাদের বডির প্রোটিন দরকার, আমাদের বডি যত প্রোটিন ভালো হবে, প্রোটিন সোর্স, আমাদের বডি রিপেয়ার আর গ্রোথ ভালো হবে। আমরা ছোট থেকে বড় হই, একটা ছোট্ট বেবি এত বড় হয়ে গেছি, তার মানে কি আমাদের বডির মধ্যে প্রোটিন যদি না থাকতো তাহলে আমরা কিন্তু আমাদের বডির কিন্তু গ্রোথ হতো না, রিপেয়ারিং হতো না। একটা ছোট শিশুর, একটা ছোট বেবির কিন্তু প্রথম 6 মান্থ কিন্তু মার মিল্ক খায়। কেন মিল্ক খায়? কারণ মাদার মিল্কের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিন আমাদের টিস্যু গ্রোথ করতে সাহায্য করে। আমাদের যে হাড়গুলো আছে, বোনগুলো আছে, ওগুলো আস্তে আস্তে শক্ত করতে সাহায্য করে, হার্ড করতে সাহায্য করে। এই জন্য আস্তে আস্তে আমরা ছোটো থেকে বড় হতে শুরু করি। যত টিস্যু রিপেয়ার হবে, গ্রোথ হবে, আমরা ছোটো থেকে বড় হব আস্তে আস্তে। এই জন্য প্রোটিন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নিউট্রিটিভ সাবস্টেন্স। ঠিক আছে? এই জন্য ছোটোবেলার বা আস্তে আস্তে যখন বেবি থাকি তখন আমাদের প্রোটিন রিসোর্সমেন্টস খাবারের প্রয়োজন বেশি হয়। বোঝা গেল? প্রোটিন রিসোর্স খাবার সব থেকে বেশি হয়। আমাদের একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে প্রোটিন রিসোর্সের খাবার কমপক্ষে 20 থেকে 25% দরকার পড়বে। 20 থেকে 25% আমাদের দরকার পড়ে প্রোটিন। বোঝা গেল? তাহলে প্রোটিন কি? কিছু অ্যানিমাল প্রোটিন আছে, কিছু প্ল্যান্ট প্রোটিন আছে। অ্যানিমাল প্রোটিনের মধ্যে আমরা কি পড়বো? এগ পড়বো, মিল্ক পড়বো, চিজ পড়বো, ফিশ পড়বো। ভেজিটেবল প্রোটিনের মধ্যে কী কী পড়বো? সোয়াবিন পড়বো, বিট পড়বো, বিনস পড়বো, পিস পড়বো। এগুলো কিন্তু ভেজিটেবল প্রোটিনের মধ্যে পড়বো। প্রোটিন তাহলে কি বোঝা গেল? তাহলে প্রোটিন আমাদের বডি বিল্ডিং করাতে সাহায্য করে, টিস্যু রিপেয়ারিং বা গ্রোথ করাতে সাহায্য করে। একটা সেল থেকে দুটো সেল থেকে 4টা সেল তৈরি হবে। এই যে আমাদের বডি যে সেল বিল্ডিং ব্লকস আমাদের, এই সেলগুলো রিপেয়ারিং করতে বা তৈরি করতে কে সাহায্য করে? এই যে প্রোটিন। ছোটোবেলায় আমাদের প্রোটিন দরকার পড়বে। এভরি চাইল্ড নিডস মোর প্রোটিন, কারণ ওদের র্যাপিড গ্রো দরকার। এই জন্য প্রোটিন দরকার আমাদের বডির মধ্যে। প্রোটিন যদি আমরা ঠিকঠাক ইনটেক না করি তাহলে আমাদের বডির মধ্যে কিন্তু হিলিং হবে না, রিপেয়ারিং হবে না। বোঝা গেল? তাহলে প্রোটিন কি? বডি বিল্ডিং ফুড, সেটা আমরা জানি। নতুন সেল তৈরি করতে, নিউ সেল তৈরি করতে প্রোটিনের দরকার পড়ে, রিপেয়ারিং করতে প্রোটিনের দরকার পড়ে। এই জন্য ছোটোবেলায় বেবি স্টেজে কিন্তু আমাদের প্রোটিনের দরকার পড়বে। ঠিক আছে? মিল্ক, চিজ, চিকেন, এগ, এদের হলো অ্যানিম্যাল প্রোটিন। এই প্রোটিনগুলো আমরা খাই। এবার যে প্রোটিনের মধ্যে এমন কি আছে যার মধ্যে বডি আছে? প্রোটিনের মধ্যে খুব ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা এক ধরনের মনোমার, আমাদের বডি তৈরি করতে সাহায্য করে। অ্যামাইনো অ্যাসিড প্রত্যেকটা মনোমার এরকম একটা অ্যামাইনো অ্যাসিড, 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 একটা চেনে থাকে। এই যে টোটালটাকে বলা হয় প্রোটিন, যেটা আমাদের বডি বিল্ডিং ফুড। আমাদের বডি যে বিল্ড করবে, ওই বিল্ডের জন্য অ্যামাইনো অ্যাসিড দরকার পড়ে। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু মনোমার, এই জন্য। আর প্রোটিন কিন্তু পলিমার। অনেকগুলো মনোমার নিয়ে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন একটা, মনে করো একটা ফুলের মালা, আর এক একটা ফুল হলো অ্যামাইনো অ্যাসিড। এইরকম প্রোটিন তৈরি করে, যেটা আমাদের বডি বিল্ড করাতে সাহায্য করে। খুব খুব ইম্পর্টেন্ট। এবার কোনো খাবারের মধ্যে প্রোটিন আছে কিনা কীভাবে টেস্ট করবো? কার্বোহাইড্রেটের মতো। ঠিক মনে করো আমাকে একটা স্যাম্পল দেওয়া হলো, আননোন স্যাম্পল। এই আননোন স্যাম্পল আমাদের আগে পাউডার করতে হবে, পেস্ট করতে হবে। ঠিক আছে? পেস্ট করে কি করব? আমরা কিছু ড্রপস অফ ওয়াটার দেব ফার্স্ট। বোঝা গেল? ওয়াটার দেওয়ার পর কি করব? ভালো মতো শেক করব, টেস্ট টিউবের মধ্যে দিব। টেস্ট টিউবের মধ্যে দিয়ে তারপরে আমাদের ফার্স্ট সলিউশন কী দেবো? কপার সালফেট। মাথায় রাখিস কিন্তু, এটা একটা ফার্স্ট আমাদের রিয়েজেন্ট প্রোটিনের ক্ষেত্রে দরকার পড়ে, কপার সালফেট। কপার সালফেট দিলাম কিছু ড্রপস, 2-3 ড্রপস কপার সালফেট দিলাম। তারপর খুব সাবধানে, খুব কেয়ারফুলি আমাদের সেকেন্ড সলিউশন দিতে হবে। কি নাম? সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড একটা ইম্পর্টেন্ট সলিউশন দিতে হবে, সোডিয়াম হাইড্রক্সাইড। এরপরে দেওয়ার পর আমাদের একটু কিছুক্ষণ স্টে রাখতে হবে। যদি এটা আমাদের পার্পেল কালার প্রোভাইড করলো, পার্পেল কালার প্রোভাইড করলো, তার মানে ভাবতে হবে ওই যে নাম্বার আননোন সলিউশন আমাকে দেওয়া হয়েছে, এই আননোন সলিউশনটা হলো প্রোটিন, তার মধ্যে প্রোটিন আছে।
সেটা যে কোনো প্রোটিন হতে পারে, অ্যানিমাল প্রোটিন হতে পারে বা প্ল্যান্ট প্রোটিন হতে পারে, যে কোনো প্রোটিন। ফার্স্টে আগে কপার সালফেট দিব, কার্বোহাইড্রেটের মধ্যে যেরকম একটা সলিউশন দিয়েছিলাম আয়োডিন সলিউশন, এখানে দুটো সলিউশন আমাকে দিতে হবে, কপার সালফেট সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা কথা আমি বলছিলাম প্রথমে টেস্টের শুরুতে, যে পেস্ট করতে হবে। পেস্ট কেন করবো? পেস্ট যত ভালো মতো করবো, যত পাউডারি করবো, আমার টেস্টের রেজাল্ট তত ভালো হবে, এটা মাথায় রাখিস। কিন্তু কোনো রিএজেন্ট যখন কোনো ইসে থাকে, ভারী থাকে, হেভি থাকে, তখন সেটাকে পেস্ট করতে হয় বা লিকুইডিফাইড করতে হয়। পেস্ট বা পাউডারি করলে আমি রেজাল্টটা ভালো পাবো। রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে কিন্তু এই জন্য পেস্ট আমি করলাম, ওয়াটার দিলাম, পেস্ট করলাম, ওয়াটার দিলাম বা পাউডারি করলাম। কেন? কারণ আমি আমার রেজাল্ট দরকার, আমার ক্লিন রেজাল্টের জন্য, আমার ভালো রেজাল্টের জন্য, পরিষ্কার একটা এক্সপেরিমেন্টের জন্য আমাকে কিন্তু পেস্ট করতে হবে। যে কোনো এক্সপেরিমেন্টই পেস্ট করতে হবে, সেটা কার্বোহাইড্রেট হোক বা প্রোটিন হোক বা ফ্যাটস হোক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কি করব? এবার আমি আসি হলো নেক্সট আমার ফ্যাটসে আসি। বোঝা গেল? এবার ফ্যাটসে আসা যাক। খুব 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 ইম্পর্টেন্ট ফ্যাটস। ফ্যাটস কি? এটাও এক ধরনের এনার্জি গিভিং ফুড। এনার্জি গিভিং ফুড, প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে, কিন্তু কার্বোহাইড্রেট থেকে প্রচুর পরিমাণে বেশি। মনে কর এতটা কার্বোহাইড্রেট যদি আমাকে 5 কিলো ক্যালোরি এনার্জি দেয়, তাহলে এতটাই ফ্যাটস আমাকে 10 কিলো ক্যালোরি দিবে, মানে প্রায় 2 গুণ। বোঝা গেল? আরেকটি এনার্জি গিভিং ফুডের নাম আমরা জানলাম, ফ্যাটস। ঠিক আছে, ফ্যাটস কেন এনার্জি গিভিং ফুড? কারণ এরা প্রচুর পরিমাণে এনার্জি দিচ্ছে। বিকজ দে প্রোভাইড আস টুয়াইস অ্যাজ মাচ এনার্জি অ্যাজ প্রোভাইডেড বাই দ্য সাম অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস। আমরা জানি যখন আমরা আমাদের বডির নিড, তখন কার্বোহাইড্রেটকে সবার আগে ধরে খাবার, মানে আমাদের বডির নিউট্রিয়েন্ট সাবস্টেন্স হিসেবে। তারপর সবার লাস্টে কিন্তু ফ্যাটকে ধরে। এই জন্য ফ্যাটকে আমাদের অল্প পরিমাণে কনজিউম করতে হয়, 5 to 10% বা 15%। এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা। এই জন্য when we need to eat a small amount of fats as part of a balanced diet, it provides essential fatty acid and fat soluble vitamins that keep our body working. বোঝা গেল? আমাদের যে ফ্যাটস আছে, এই ফ্যাটস কিছু ফ্যাট সলিউবল ভিটামিন তৈরি করতে সাহায্য করে। ফ্যাট সলিউবল ভিটামিনের নাম কি কি? ADEK। বোঝা গেল? এগুলো হলো ফ্যাট সলিউবল ভিটামিন, মাথায় রাখিস। আর ওয়াটার সলিউবল ভিটামিনের নাম কি? যেরকম বি কমপ্লেক্স আর সি, এগুলো হলো ওয়াটার সলিউবল ভিটামিন, আর এগুলো ফ্যাট সলিউবল ভিটামিন। এগুলো যদি ভিটামিন যদি আমাদের বডির মধ্যে যদি কমে যায়, তার মানে কি ভাবতে হবে? আমাদের ফ্যাটের কিন্তু ঠিকঠাক কমে গেছে আমাদের বডির মধ্যে। ফ্যাট কি? এই ফ্যাটগুলো কিন্তু এই ফ্যাট সলিউবল ভিটামিন তৈরি করতে সাহায্য করে। আমাদের ফ্যাট কিন্তু খুব কাজে লাগে। কিন্তু ফ্যাট কিন্তু অনেকে বলে করে ফ্যাট বেশি খাওয়া উচিত না, ফ্যাট লিমিটেশন খাও, কিন্তু ফ্যাট কিন্তু আমাদের বডির মারাত্মক একটা ইম্পর্টেন্ট নিউট্রিটিভ সাবস্টেন্স। বোঝা গেল? আমাদের ফ্যাট কিন্তু খুব ইম্পর্টেন্ট কেমিক্যাল, যেটা আমাদের বডির যে সেল গ্রোথ করাতে সাহায্য করে, হেল্প করে, কিছু হরমোন তৈরি করে বেসিক্যালি। এই হরমোনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ফ্যাট কেন, আমরা ফ্যাট আমাদের ঠিক মতো খেতে হবে, কারণ ফ্যাট হলো এনার্জি গিভিং ফুড আর প্রচুর এনার্জি দিচ্ছে, কিন্তু ফ্যাট খুব তাড়াতাড়ি ভাঙে না, ব্রেকডাউন হয় না। এই জন্য ফ্যাটকে কিন্তু অল্প কনজিউম করতে হয়। ফ্যাট যদি বেশি কনজিউম করি, তাহলে সেলের মধ্যে ফ্যাট স্টোর হয়, যেটাকে অ্যাডিপোজ টিস্যু বলে। অ্যাডিপোজ টিস্যু, এই অ্যাডিপোজ টিস্যুর মধ্যে ফ্যাট স্টোর হয়, আর আমরা আস্তে 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 আমাদের বডি আমরা মোটা হতে শুরু করি, আমাদের ফ্যাটিক হতে শুরু করে। এই জন্য ফ্যাট কিন্তু লিমিটেশনে খাওয়া ভালো, কিন্তু বেশি মাত্রায় খাওয়া ভালো না। বোঝা গেল? ফ্যাট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের সাবস্টেন্স, যেরকম বাটার, ঘি, মিল্ক, চিজ, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার, তারপরে এগ ইয়োক, যেটা ইয়েলো কুসুম যেটাকে আমরা বলি, মিট, গ্রাউন্ডনাট, তারপরে সোয়াবিন, এগুলো কিন্তু ফ্যাটের মধ্যে পড়ে। ঠিক আছে, এই ফ্যাটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্যাট কিন্তু এনার্জি গিভিং ফুড, কিন্তু আমাদের টুয়াইস কিলো ক্যালোরি কিন্তু প্রোভাইড করে ফ্যাট একটা। এই জন্য ফ্যাটকে কিন্তু হালকা মাত্রায় বা লিমিটেশনের মাত্রায় খাওয়া দরকার। বোঝা গেল? ফ্যাট 2 রকম হতে পারে, একটা হলো সলিড ইন রুম টেম্পারেচার, একটা লিকুইড ইন রুম টেম্পারেচার। যেটাকে সলিড, যেরকম বাটার বা চিজ, এই ফ্যাট হলো সলিড রুম টেম্পারেচারে। আর অয়েল, যেরকম ভেজিটেটিভ অয়েল, এরাও কিন্তু এক ধরনের ফ্যাট, কিন্তু এরা লিকুইড ফ্যাট। ফ্যাট কিন্তু 2 ধরনের আছে, একটা সলিড রুম টেম্পারেচারে, সলিড যেরকম বাটার চিজ, এরা হলো সলিড। আবার কিছু লিকুইড আছে, যেরকম কিছু ভেজিটেটিভ অয়েল, এটা কিন্তু লিকুইড। এই ফ্যাটগুলো কিন্তু লিকুইড রুম টেম্পারেচারে। বোঝা গেল?
তাহলে কি বলবো, দ্য only difference between fats are solid at room temperature whereas oils are liquid at room temperature. অয়েলস থেকেও কিন্তু আমরা ফ্যাট প্রচুর পরিমাণে পাই, বুঝে গেল, কিন্তু দুটার মিডিয়াম আলাদা, বুঝতে পারলাম। তাহলে এই জন্যই আমরা কি বলি, ফ্যাটস আর অয়েলস আর কিন্তু সিমিলার সাবস্টেন্স, দ্য অনলি ডিফারেন্স বিং দ্যাট ফ্যাটস আর সলিড অ্যাট রুম টেম্পারেচার হোয়ারএজ অয়েলস আর লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। অয়েলস কিন্তু রুম টেম্পারেচার লিকুইড, এটাও কিন্তু এখান থেকেও কিন্তু আমি কিছু কিছু ফ্যাট পাই, কিন্তু ফ্যাটস যেটা আমরা অ্যাকচুয়াল ফ্যাট বলি, যে এই ফ্যাটটা কিন্তু রুম টেম্পারেচার কিন্তু সলিড, অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমাল ফ্যাটস, যে কোনো ফ্যাটসই। প্ল্যান্ট সোর্সের ফ্যাটগুলো কী কী, মাস্টার্ড, গ্রাউন্ডনাট, কোকোনাট, সানফ্লাওয়ার, সোয়াবিন। আর অ্যানিমাল ফ্যাট কী কী আমি একটু আগে বললাম, বাটার, ঘি, মিল্ক, ক্রিম, চিজ, এগ, তারপর ইয়ক, মিট, এরা হলো ফ্যাটস সলিড ইন রুম টেম্পারেচার। এবার 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 ফ্যাটসকে আমরা কি করে এক্সামাইন করব, টেস্ট করব। ফ্যাটসকে আমরা কি করে টেস্ট করব, ফ্যাটসকে আমরা কি করে টেস্ট করব, ফ্যাটসকে আমরা ওই আগের মতো, মনে কর তোকে একটা আননোন সলিউশন দেওয়া হলো এ, আমরা ফ্যাটসকে কীভাবে সলিউশন করবো, আননোন সলিউশন দেওয়া হলো। ফার্স্ট অফ অল উই টেক স্মল কোয়ান্টিটি অফ এ ফুড, নিলাম আননোন সলিউশন, এতে এ নিলাম, সেটা যে কোনো হতে পারে, যে কোনো, তোকে সামোসা দিল, পুরি দিল, বাটার দিল, যে কোনো কিছু, অ্যান্ড পুট অন দ্য ব্রাউন পেপার, ব্রাউন পেপার একটা পেপার থাকে যেটা দিয়ে টেস্ট করা হয়, দেন রাব ওভার ইট, রাফ করা হলো, ব্রাউন পেপারের মধ্যে রাফ করা হলো, ফোল্ড করে রাফ করা হলো, দেন রাব ওভার ইট অ্যান্ড হোল্ড দিস পেপার টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট, লাইটের সামনে নিয়ে আসা হলো, বোঝা গেল। তাহলে আমরা কি দেখবো, এ ব্রাইট, গ্রিসি অর ট্রান্সলুসেন্ট, গ্রিসি কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেক সময় ইএএসওয়াই লেখে না, GREASY, গ্রিসি বা ট্রান্সলুসেন্ট, 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 যদি এই দুটো প্যাচি ভাব আসে ওই পেপারের মধ্যে যদি আমরা দেখতে পাই, তার মানে ভাবতে হবে দিস কন্টেন্স দ্য প্রেজেন্স অফ ফ্যাট ইন দ্য ফুড আইটেম, মানে এ, ঠিক আছে, ওই এর মধ্যে ফ্যাট আছে। যদি আমি গ্রিসি বা ট্রান্সলুসেন্ট অ্যাপিয়ারেন্স দেখি বা প্যাচি অ্যাপিয়ারেন্স দেখি, তাহলে আমাকে ভাবতে হবে যে ফ্যাটস প্রেজেন্ট আছে ওর মধ্যে, খাবারটার মধ্যে, ওই আননোন যে খাবারটা তো দেওয়া হলো এ, কারণ তোকে তো বলে দিবে না এটার মধ্যে ফ্যাট আছে বা প্রোটিন আছে বা কার্বোহাইড্রেট আছে, আমাকে টেস্ট করে বুঝতে হবে যে কোন ফুড আইটেমের মধ্যে কোন নিউট্রিটিভ সাবস্টেন্সটা লুকিয়ে আছে, ঠিক আছে, বোঝা গেল, ফ্যাটস বোঝা গেল। তাহলে ফ্যাট কোনগুলো, এবার একটা খাবারের মধ্যে ফ্যাটসই থাকবে বা একটা খাবারের মধ্যে কার্বোহাইড্রেট থাকে তা না, একটা খাবারের মধ্যে ফ্যাটসও থাকতে পারে, প্রোটিনও থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, এটা হলো খাবারের ইসের উপর ডিপেন্ড করে। এবার যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকলো তখন সেটাকে আমরা বলি কার্বোহাইড্রেট যুক্ত খাবার, কিন্তু তার মধ্যে কিন্তু প্রোটিনও থাকতে পারে, ফ্যাটসও থাকতে পারে কিছু পরিমাণ, কিছু পরিমাণ ভিটামিনও থাকতে পারে, বোঝা গেল। এই জন্য কি, এই জন্য মোস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস ইউজুয়ালি কন্টেন মোর দ্যান ওয়ান নিউট্রিয়েন্টস, বোঝা গেল। যেরকম আমি যদি ফিশ ধরি, ফিশের মধ্যে ভিটামিনও থাকতে পারে, প্রোটিনও থাকতে পারে, ঠিক আছে, এগুলো হলো ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এই ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো কিন্তু আমরা শেষ করলাম এখন, ঠিক আছে। এবার পরবর্তী ভিডিওটা আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে জানবো, কি মাইক্রোনিউট্রিয়েন্টসটা কি, আর মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোর যে ইম্পর্টেন্সগুলো ওগুলো কী কী, যেটার মধ্যে কী কী আছে, ভাইটামিন, মিনারেলস আছে, আর ওয়াটার রাফেজটাও কিছু নিউট্রিটিভ সাবস্টেন্স মানে আমাদের বডিকে কিন্তু প্রোটেক্ট করার চেষ্টা করে, ওকে। এই জিনিসগুলো আমাদের কিন্তু ভাইটাল, এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু বেসিক ফান্ডামেন্টাল জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু লাইন বাই লাইন একটু পড়তে হবে। এখানে কিছু বেসিক জিনিস বলার নেই, আমি গল্পের মতো বুঝিয়ে দিয়েছি, যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে কোশ্চেন করিস, আর যদি ভিডিওটা ঠিকমতো ভিডিওটা দেখ 1 বাই 1 লাইনগুলো ফলো কর আমি কি বলছি, তারপর যদি কোনো সমস্যা থাকে বইটা পড়ে, এনসিইআরটি বা লাক্স মেডিসিন থাকলে তো আরও ভালো, পড়ে যদি সমস্যা থাকে তাহলে আমাকে ফোন করে বা গ্রুপের মধ্যে জিজ্ঞেস করিস, ওকে। থ্যাংক ইউ।